তাহলে তুমি আমাকে বলতে পারো তোমার স্কুলের নাম, আর যদি তুমি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো আমাকে নিজের কলেজের নামটা মেনশন করে দাও। সো সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের সমন্বয়ের ক্লাসে। সো আর্থিক বিবরণীর প্রথম যে সমন্বয়টা আজকে আমি তোমাকে দেখাবো সেটা হচ্ছে কমিশন নিয়ে। কমিশন নিয়ে সাধারণত দু ধরনের প্রশ্ন হয়। একটা হয় কমিশনের অগ্রিম বকেয়া, আর আরেকটা কমিশন হয় তুমি কিভাবে কমিশনটা চার্জ করছো ওইটার উপর ডিপেন্ড করে, রাইট? সো আমরা আজকে দু ধরনের কমিশনই দেখবো। ফার্স্টে আমরা অগ্রিম বকেয়া সংক্রান্ত একটা ছোট্ট একটা সমন্বয় দেখে ফেলবো, যাতে করে তোমার অগ্রিম বকেয়া, যেটা নাকি খুব বেসিক লেভেলের, এটা সংক্রান্ত আর কোনো প্রবলেম না হয়। আর কমিশন কিভাবে চার্জ করতে হবে ওটা আজকে আমাদের ক্লাসে দেখবো, বিকজ এই সংক্রান্ত আমি কোয়েশ্চেন পেয়েছিলাম। সো মনে হচ্ছিল তোমাদের একটু প্রবলেম হয় এটা মনে রাখতে, অনেকে ফর্মুলা অ্যাপ্লাই করো, যেটা খুব মানে খারাপ লাগে শুনতে, বিকজ ফর্মুলা দিয়ে অ্যাকাউন্টিং এ মনে রাখার কোনো প্রয়োজন নাই, বিকজ সবকিছুর পেছনে একটা ছোট লজিক কাজ করে। সো আমরা আজকে ট্রাই করবো লজিকটা জেনে নেওয়ার, আর এটার সাথে সাথে আমাদের আর যেন কখনো মুখস্থ করতে না হয় অ্যাকাউন্টিং এ, সেটার দিকে আরেক ধাপ এগিয়ে যাবো। ওকে, সো ফার্স্টেই বলছি অর্জিত কমিশন নিয়ে। তো যেহেতু আমার আগের ক্লাসে আমি বলেছিলাম বোর্ডে যেহেতু আমার পুরোটা ছক করে দেখানোটা ফিজিবল না, সো আমি তোমাকে ট্রিটমেন্ট ওয়াইজ দেখাবো প্রত্যেকটা দাখিলার আলটিমেট এফেক্টটা কি হচ্ছে। সো আমি এখানে বিশদ বিবরণী নামে একটা ছক টানলাম, আরেকটা ছক টানছি আর্থিক বিবরণী নামে। আচ্ছা, এখানে আমি সম্পদ এই পাশে দায় হিসেবে দেখাবো যখন তুমি চলতি সম্পত্তি, এরপর দীর্ঘমেয়াদী সম্পদ, এরপর চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, মালিকানা সত্ত্ব, এই টার্ম অনুযায়ী আমরা আর্থিক বিবরণীতে আমাদের দাখিলাগুলো পোস্ট করি, তাই না? সো আমরা এখন এখানে দেখবো বিশদ আয় বিবরণীতে এটা ট্রিটমেন্টটা কি হয়, অর্থাৎ টাকার অ্যামাউন্টটা যোগ হয় না বিয়োগ হয়। আর আর্থিক বিবরণীতে দেখবো এটা কি সম্পদের সাথে যায় নাকি দায়ের সাথে যায়। যেহেতু মালিকানা সত্ত্ব বিবরণী একটা আলাদা বিবরণী, সো আমরা আর্থিক বিবরণীতে সম্পদ এবং দায়ে ওই একটা টাকা কিভাবে পোস্ট করা হচ্ছে এটা কেবলমাত্র দেখবো। আচ্ছা, তো চলে যাই অর্জিত কমিশন নিয়ে, যেটা নিয়ে কথা বলছিলাম সেটাতে। ফর এক্সাম্পল তোমাকে বলা হলো, আচ্ছা ক্লাস তো শুরু করে দিলাম গাইজ, আমার সাথে যারা লাইভ ক্লাসে উপস্থিত হয়েছো তারা কিন্তু আমাকে নিজেদের কলেজের নামটা বলতে থাকো, আমি একটু পরে তোমাদের কমেন্ট সেকশনটা চেক করে নিচ্ছি। আচ্ছা, আমাদের সাথে অনেকে এসে ক্লাসে জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ গাইজ। আমাকে একটু তোমাদের কলেজের নামটা বলে দাও, কলেজের নামটা বলে দিলে আমি তোমাদের সাথে খুব ঝটপট কথা বলে নিতে পারবো। ওকে, সো অর্জিত কমিশন নিয়ে ফার্স্টে কাজ করছি। আচ্ছা, অর্জিত কমিশন হচ্ছে যখন তুমি কাউকে কোনো একটা কাজ করে দিলে ওটার এগেইনস্টে তোমাকে কমিশন, সে বললো সে তোমাকে কমিশন দিবে, 10% হোক 5% হোক। সো এই ধরনের কমিশনের উপর বেস করে যখন কোনো বিজনেস করা হয়, এমন হয় যে তুমি তোমার যে কাজটা করবে বলেছিলে, যে সার্ভিসটা দিবে বলেছিলে, যে কিংবা বিভিন্ন সময় তুমি বিক্রি করবে এটা বলেছো, তুমি বিক্রির কাজ করেছো, তুমি সার্ভিস দিয়েছো, কিন্তু তুমি এটার বিপরীতে কমিশনটা এখন পর্যন্ত হাতে পাওনি, অর্থাৎ কমিশনটা তুমি অর্জন করেছো, আর্ন করেছো, কিন্তু এখন পর্যন্ত ক্যাশে পাওনি। সেটা ট্রিটমেন্টটা কি হবে? যখন অর্জিত কমিশন হয় তখন ধরে নেওয়া হয় যেহেতু কমিশনটা আমি অর্জন করেছি, সো এটা আমার প্রাপ্য। আচ্ছা, যখন বলা হয় প্রাপ্য, তখন এই প্রাপ্য কমিশনটাকে আমি বলে থাকি আমার জন্য সম্পদ, রাইট? সো এই জন্য আমি আমার প্রাপ্য কমিশনটাকে সম্পদ হিসেবে ট্রিট করব। তাহলে আমার যখন নাকি রেওয়া মিলে কমিশন থাকবে, সো খুব ইজিলি তুমি কমিশনটাকে প্রাপ্য কমিশন নামে বিশদ আয় বিবরণী এই ঘরে যে তুমি এটাকে প্লাস করে দিবে। বলেছিলাম প্রাপ্ত কমিশন আমার জন্য আয়, বলেছিলাম এটা প্রাপ্ত কমিশন অপরিচালন যোগ্য আয়। কেন বলেছিলাম? বিকজ তোমাকে আমি একটা লজিক দিয়েছিলাম লাস্ট ক্লাসে, যে তুমি যখন কমিশন প্রদান করছো তুমি সেটাকে দিচ্ছ অপরিচালন সংক্রান্ত ব্যয়। তাহলে অনেক বইতে যখন এটাকে বলা হয় প্রাপ্ত কমিশনটা আমার পরিচালনযোগ্য আয়, এটা একটু কন্ট্রাডিক্টরি, বিকজ তুমি যখন কমিশনটা প্রদান করছো, সবাই এটা যে কোনো বই বলো না কেন, সব ধরনের বইতে এটা অপরিচালিত ব্যয় দেওয়া হয়। তাহলে কিছু বইয়ে প্রাপ্ত কমিশনটাকে কেন আসলে পরিচালনযোগ্য আয় বলা হয়, এটার কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব না, বিকজ এটা আসলে সঠিক না। অনেকের বইতে যারা নাকি এটাকে ফলো করেছো পরিচালনযোগ্য আয়, খুব ফ্রিক আউট করো না, তুমি যেটা পড়েছো তুমি সেটাই ফলো করো, কিন্তু একটু জানার চেষ্টা করো এটার পেছনের লজিকটা কি। সো আমি এটাকে, যেহেতু আমি বলেছি এটা অপরিচালনযোগ্য আয়, সো আমি অপরিচালনযোগ্য আয়ের সাথে কেবলমাত্র ওই প্রাপ্য কমিশনের টাকাটাকে ধরে নিই, এটার
1000 টাকা ছিল, ধরে নিলাম। তো আমি 1000 টাকাটাকে যোগ করে দিচ্ছি। আর যেহেতু বলেছিলাম প্রাপ্য কমিশন অর্থাৎ এটা আমার জন্য একটা সম্পদ, সো সম্পদ অর্থাৎ আমার চলতি সম্পদ নামে এটা যোগ হয়ে যাবে 1000 টাকা। তো এটা ছিল অর্জিত কমিশন সংক্রান্ত একটা ছোট্ট সমন্বয়। যারা ক্লাসে আছো আমাকে ঝটপট তোমাদের আমাদের কমেন্ট সেকশনে একটু ঝটপট বলে দাও যে এই সংক্রান্ত তোমার কোনো কোয়েশ্চেন আছে কিনা। অলরাইট, সো এরপর চলে যাচ্ছি আমাদের আরেকটা কোয়েশ্চেনে। কোয়েশ্চেনটা দিব আচ্ছা, শিক্ষানবিশ সেলামি নিয়ে একটা প্রশ্ন করে ফেলি। যারা ক্লাসে আছো আমাদের সাথে একটু ঝটপট বলে দাও যদি তোমার কোনো প্রবলেম থাকে কিংবা কোনো কোয়েশ্চেন থাকে। একটু দেখে নিই আমাদের সাথে আজকে চরসিংদুর কলেজ থেকে আছো সাইফুদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। আরো আছো আচ্ছা শামির ভাইয়ের ক্লাসটাই বলেছো, মুন্সি হাদি। ওকে শামির ভাইয়া একটু সিক, কিছুদিনের জন্য উনি একটু ব্রেকে আছেন। ভাইয়া কিছুদিন পরে আমাদের সাথে আবার জয়েন করবেন একটা অসাধারণ ক্লাস নিয়ে, বিকজ আমি নিজেও ভাইয়ের ক্লাসের অনেক বড় ফ্যান এবং তোমার আজকে এই মেসেজটা আমি ভাইয়ের কাছে অবশ্যই পৌঁছে দিব। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে জানানোর জন্য। আচ্ছা আমাদের সাথে আছো ঝিনাইদহ থেকে মুকুল, থ্যাংক ইউ সো মাচ। আরো আছো রাজ আছো নরনারায়ণ কলেজ থেকে, থ্যাংক ইউ সো মাচ গাইস আমাদের সাথে জয়েন করার জন্য। নিজেদের বন্ধু থেকে অবশ্যই ট্যাগ করো। আর সমন্বয় সংক্রান্ত তোমার কোনো প্রশ্ন থাকলে সেটা তুমি আমাকে কমেন্ট সেকশনে বলে দাও। আচ্ছা এখন কথা বলবো শিক্ষানবিশ সেলামি, যেটা নিয়ে বিভিন্ন সময় কোয়েশ্চেন আসে এবং শিক্ষানবিশ সেলামি নিয়ে অনেককে আমি দেখি যে তারা সেলামি এবং ভাতার মধ্যে কনফিউজড হয়ে যায়। তো যারা শিক্ষানবিশ সেলামি এবং ভাতার মধ্যে কনফিউজড হয়ে যাও ওদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে ভাতা হচ্ছে যখন আমরা যারা স্টুডেন্ট থাকি আমাদেরকে যখন আমরা কোথাও ইন্টার্নশিপের জন্য যাই তখন আমাদেরকে বড় বড় প্রতিষ্ঠানরা বলে যে আপনি এত কষ্ট করে আসা যাওয়া করছেন, আপনার তো কোনো স্যালারি নাই, সো আমরা আপনাকে পরিবহনটার জন্য যা খরচ হয় যাতায়াতের জন্য ওই পরিমাণে 100-200 টাকা দিয়ে দিব। আচ্ছা, সো এটা হচ্ছে ভাতা, যেটা নাকি কোম্পানির পক্ষ থেকে আমাকে দেওয়া হয়, অর্থাৎ এটা কোম্পানির জন্য একটা খরচ, রাইট। আর যখন আমি কোথাও ইন্টার্ন হিসেবে জয়েন করি এবং খুব রেপুটেড একটা অর্গানাইজেশনে এবং আমি ধারণা করে নিই যে সেই রেপুটেড অর্গানাইজেশনটাতে শিখলে আমার যে রেজিউমে অর্থাৎ আমার যে সিভি সেটাতে অনেক ওয়েট বাড়বে, সো আমি কি করি আমি এটা শেখার জন্য ওই কোম্পানিকে কিছু পরিমাণে টাকা দিয়ে আসি। যেহেতু এটা কোম্পানির জন্য আয়, দ্যাটস ওয়াই এটা ওদের জন্য একটা শিক্ষানবিশ সেলামি অপরিচালিত আয়। তাই না? খুব সিম্পল। যেহেতু কোম্পানি এটা শিক্ষানবিশ সেলামি করার মানে দেয়া বা নেওয়ার জন্য ওরা যেহেতু ব্যবসা করছে না, সেটা অপরিচালিত আয়, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না, বিকজ লাস্ট ক্লাসে আমরা পরিচালিত আয় ব্যয় এবং অপরিচালিত আয় ব্যয় নিয়ে খুব ডিটেইলে কথা বলেছিলাম এবং তোমরা আমাকে বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে এটাও বুঝিয়ে দিয়েছিলে যে তোমাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। সো শিক্ষানবিশ সেলামি সংক্রান্ত বলা হয় সমন্বয় যে শিক্ষানবিশ সেলামি সে ফর এক্সাম্পল 2 বছরের জন্য পাওয়া গেল, ঠিক আছে, 2 বছরের জন্য শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল। একটু খেয়াল করে দেখো কথাগুলো কি বলা থাকে সমন্বয়, আমি ওই ভাষাটা নিয়ে আসার চেষ্টা করবো। সো শিক্ষানবিশ সেলামি যখন 2 বছরের জন্য পাওয়া যায়, সে ফর এক্সাম্পল 2000 টাকা পাওয়া গেল, 2000 টাকা। আচ্ছা তাহলে তোমার নিশ্চয়ই রেবা মিলের মধ্যে শিক্ষানবিশ সেলামিটা বলা ছিল। যদি তোমার শিক্ষানবিশ সেলামি বলা থাকে এবং বলা থাকে যে 2 বছরের জন্য পাওয়া গেল 2000 টাকা, আচ্ছা আমরা এখন কি করি, আমরা যখন নাকি বিশদ আয় বিবরণী করি, বিশদ আয় বিবরণীতে আমরা কোন ধরনের হিসাবগুলো নিয়ে আসি যেগুলো 1 বছরের মধ্যে নিষ্পত্তি হয়ে যায়, অর্থাৎ আমরা মুনাফা জাতীয় হিসাবগুলোকে কেবলমাত্র এখানে নিয়ে আসি। একটু জানিয়ে দিই যে আমরা মুনাফা জাতীয় হিসাব এগুলোকে আমরা বিশদ আয় বিবরণীতে নিয়ে আসি, তাই না? এই মুনাফা জাতীয় হওয়ার দরুন অর্থাৎ মুনাফা জাতীয় হওয়ার কারণে আমরা কেবলমাত্র সেই অ্যামাউন্টটাকে বিশদ আয় বিবরণীর বাইরের কলামে অর্থাৎ আমাদের টাকার অ্যামাউন্টে সেই টাকাটা দেখাবো যেটা কিনা 1 বছরের মধ্যে আমার হয় খরচ হবে অর্থাৎ অথবা আয় হবে। শিক্ষানবিশ সেলামিতে তোমাকে বললো সে তোমাকে 2 বছরের জন্য 2000 টাকা দিয়েছে, কিন্তু আমি তো আমার বিশদ আয় বিবরণীটা 1 বছরের জন্য করব, আমি তো মুনাফা জাতীয় আয় হিসেবে দেখাবো, তাই না? এটা মুনাফা জাতীয় হওয়ার কারণে আমি কি করব, আমার বিশদ আয় বিবরণীতে শর্টকাটে লিখছি শিক্ষানবিশ সেলামি নামে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা থেকে আমি মাইনাস করে দিব কত, 1000 টাকা। কেন করলাম, জাস্ট 2 বছর বলছে 2 দিয়ে ভাগ করে দাও, 1 বছরটা পেয়ে গেলে সেই 1 বছরটা তুমি কমিয়ে দাও। এখন আমরা জানি যে আমাদের যখন কোন একটা আয় এটা অগ্রিম পাওয়া যায় সেটা আমার জন্য একটা দায় হয়ে যায়, যেহেতু এখন পর্যন্ত আমি সার্ভিসটা প্রদান করিনি।
আমাদের সাথে যারা ক্লাসে আছো একটু ঝটপট দেখে নি তাদের কিছু বলার আছে কিনা। আচ্ছা, ফাইন্যান্সের উপর ক্লাস চেয়েছো লিপি। আচ্ছা লিপি, আমাদের ফাইন্যান্সের জন্য ক্লাসটা আমাদের নেওয়ার আগে আমার মনে হয় অ্যাকাউন্টিংটা শেষ করে নিলে ভালো হয়, বিকজ তোমরা খেয়াল করেছো বোধহয় ম্যানেজমেন্টের পর অ্যাকাউন্টিংটা নিয়েছি, যেগুলো কিনা কম্পালসারি সাবজেক্ট ছিল, যেগুলো আমাদের স্টুডেন্ট খুব বেশি চাচ্ছিল। সো ফাইন্যান্স নিয়ে আমরা অবশ্যই চেষ্টা করব, আমাদের যদি সময় হয় আমরা অবশ্যই ফাইন্যান্সের উপর কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, আমাকে 1000 টাকা হবে এটা বলেছো কাজী রিয়াদুল ইসলাম। থ্যাংক ইউ সো মাচ রিয়াদুল, তুমি আমাদেরকে সঠিকভাবে বলতে পেরেছো 1000 টাকা হবে। খুব ভালো হতো যদি তুমি বলতে পারতে যে 1000 টাকাটা মাইনাস হবে না প্লাস হবে। যেহেতু আমরা কথা বলছি সমন্বয় নিয়ে, আমরা যে সমন্বয়ের ট্রিটমেন্টগুলো দেখবো, আসলে জিনিসটা কি যোগ হয় না বিয়োগ হয়, কেন হয়, এটা আজকে জানবো। বলছিলাম শিক্ষানবী সেলামিটা যেহেতু আমার অগ্রিম, এবং অগ্রিম শিক্ষানবী সেলামি যেটা আমার আয়, সেটা আমার জন্য অগ্রিম হওয়ার কারণে দায় হয়ে যাবে। সিম্পলি চলতি দায়ে আমি আমার 1000 টাকা দেখাবো। যে 1000 টাকাটা আমি এখানে মাইনাস করলাম, সেই 1000 টাকাটা আমি আর্থিক বিবরণীতে নিয়ে প্লাস করে দিচ্ছি। সো আলটিমেটলি আমার A = L + OE এখানে আমার দুটো পক্ষকে সে সমানভাবে এফেক্ট করছে। এখন চলে যায় আমাদের পরবর্তী আরেকটা সমন্বয়ে। আচ্ছা, পরবর্তী সমন্বয় আজকে আমরা দেখব ঋণপত্র। ঋণপত্র নিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যে বিনিয়োগের উপর পার্সেন্টেজ দেওয়া থাকলে কি হয়, ঋণপত্রের উপর পার্সেন্টেজ দেওয়া থাকলে কি হয়। তো বলেছিলাম যখন রেওয়া মিলে তোমাকে পার্সেন্টেজ দিয়ে দিবে, সে ফর এক্সাম্পল ঋণপত্র বললাম ঋণপত্র 10%। এই একটা কথা থাকার মানে হচ্ছে যদি তোমাকে সমন্বয়ে ওই বছর সংক্রান্ত, সে ফর এক্সাম্পল এটা 2017, যদি তোমাকে 2017 সাল সংক্রান্ত কিছু না বলে, তোমরা সবাই জানো যে আমরা একটা ইয়ার এন্ডে আমাদের আর্থিক বিবরণীটা প্রস্তুত করে থাকি। যদি আমি 2016 সালে আর্থিক বিবরণী প্রস্তুত করি, তাহলে ধরে নিব 2016 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর এর মধ্যবর্তী কোনো সময়ের মধ্যে ঋণপত্রটা নিতে হবে। যদি এই ধরনের কোনো তারিখ বলা না থাকে ওই বর্তমান বছর সম্পর্কিত, তাহলে ধরতে হবে রেওয়া মিলে যখন পার্সেন্টেজ বলা থাকবে সেটা বিগত কোনো একটা বছরের। এই সংক্রান্ত তোমাদেরকে একটা এমসিকিউ জিজ্ঞেস করেছিলাম লাস্ট ক্লাসে, তোমরা সবাই আমাকে খুব সুন্দর করে সেটা অ্যান্সারও দিয়েছিলে। তো বিগত বছরের কখন ধরবো, যখন আমাকে সমন্বয়ে 2016 সাল সম্পর্কিত কিছু বলা না থাকবে। কেন বললাম 2016? যদি তুমি 2016 সালের জন্য আর্থিক বিবরণী করো, তাহলে ধরে নিতে হবে 2016 সালের মধ্যে যে কোনো একটা মাসে যদি ঋণপত্রের কথা না বলা থাকে, তাহলে পার্সেন্টেজ দেখার মাত্রই তুমি ধরে নিবে এটা বিগত কোন একটা বছরের। সো ইন দ্যাট কেস ঋণপত্র যদি থাকে 10,000 টাকা, আমাকে যদি বলে 10% রেওয়া মিলে দেয়া ছিল ঋণপত্রের উপর 10% হারে সুদ, তাহলে আমি জাস্ট সিম্পলি 10% করে দিব। এখন এই 1000 টাকার কাজ কি? যেহেতু এটা বিগত বছরের একটা ইয়ারের আমার জন্য ঋণপত্রের সুদ, আমি ধরে নিব এটা আমার বিশদায় বিবরণীতে বসবে। কখন বসবে? যখন আমার ঋণপত্রের সুদ অলরেডি এখানে দেয়া থাকবে, সেই ক্ষেত্রে এটা আমার বকেয়া ঋণপত্রের সুদ নামে, এই যেহেতু এটা বকেয়া, সো আমি এখানে 1000 টাকা যোগ করে দিব। আর এই 1000 টাকা যেহেতু আমার বকেয়া ঋণপত্রের সুদ, অর্থাৎ আমার ঋণপত্রের সুদ হচ্ছে আমার জন্য খরচ, এবং বকেয়া যখন খরচ হয় তখন সেটা আমার জন্য হয়ে যায় দায়। সো আমি আমার চলতি দায়ে সিম্পলি 1000 টাকা যোগ করে দেখাবো। এটা ছিল ঋণপত্রের সুদ সংক্রান্ত একটা বিগত বছরের সমন্বয়, অর্থাৎ যদি পূর্ববর্তী কোনো বছর দেয়া থাকে। কি করবে যখন তোমার এই বছরটার উপর তারিখ বলা থাকবে? সে ফর এক্সাম্পল এটা আমার 2016 সাল যদি বলে থাকি, তাহলে বলা থাকলো, এই কথাটা বলার মানে হচ্ছে আমি এপ্রিল মাসের 1 তারিখে আমার জন্য ঋণপত্রটা চার্জ করেছি। যদি কথাটা সমন্বয় বলা থাকে, ইন দ্যাট কেস তোমাকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তোমাকে 9 মাসের জন্য সুদ চার্জ করতে হবে। খুবই সিম্পল, তুমি জাস্ট 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করে দেবে, আর কিছু না। আচ্ছা, যারা ক্লাসে আছো একটু জেনে নিই আমাদের আর কিছু বলার আছে কিনা। আচ্ছা, 1000 টাকা বলেছো টুসি, চলতি দায় বলেছো আকাশ, থ্যাংক ইউ সো মাচ। আর আচ্ছা, আমাদের সাথে ক্লাসে আর যারা আছো তাদেরকে এখন আমাদের পরবর্তী সমন্বয় নিয়ে যাচ্ছি। ওকে, সো পরবর্তী সমন্বয় আজকে আমরা দেখবো উপভাড়া নিয়ে।
উপভাড়া নিয়ে আমাকে একজন স্টুডেন্ট কোয়েশ্চেন করেছিলে যে আপু উপভাড়াটাকে কেন আমরা আয় ধরি। ওকে, খুব সিম্পল বলে দিচ্ছি। অনেক সময় যখন আমরা কোনো অফিস স্পেস ব্যবহার করি যে কোনো একটা অর্গানাইজেশনের, এরকম হয় যে আমরা পুরোটা অফিস ব্যবহার করছি না, আমরা অর্ধেকটা অফিস ভাড়া দিয়ে দিচ্ছি। যখন আমরা অর্ধেকটা অফিস ভাড়া দিচ্ছি তখন কি হয়, সেই ভাড়ার টাকাটা আমার জন্য একটা আয় হয়। যেহেতু এটা আমার জন্য আয়, সে কারণে উপভাড়া, এটা ভাড়া থেকে ডিফারেন্ট। উপভাড়া আমরা সাধারণত যখন ভাড়া দেখি, ভাড়া দেখলে আমরা সেটাকে বলে দিই খরচ। সো যখন উপভাড়া দেখি এবং সেখানে অগ্রিম বকেয়া বলা থাকে, তখন স্টুডেন্টরা ঠিক ভুল কাজটা করে ফেলে। এবং এই ভুলটা করার পিছনে রিজন হচ্ছে ওদের ভাড়া এবং উপভাড়া সংক্রান্ত কনসেপ্টে ক্লিয়ার থাকে না। ভাড়া কোনটা? ভাড়া হচ্ছে যখন আমি আমার অর্গানাইজেশন চালানোর জন্য কোনো একটা জায়গা দখল করে নেই এবং সেই জায়গাটাকে আমি পরিচালনা করার জন্য আমি কিছু খরচ বিয়ার করি, এই খরচটা হচ্ছে আমার জন্য ভাড়া। আর উপভাড়া হচ্ছে যখন আমি কাউকে ভাড়া দিচ্ছি, অর্থাৎ আমার কোনো একটা জায়গা কেউ ব্যবহার করছে, তখন সেই মানুষটা আমাকে ভাড়া হিসেবে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দিচ্ছে। সেটা হচ্ছে আমার উপভাড়া। তো এখন উপভাড়া সংক্রান্ত একটা ছোট্ট সমন্বয় দেখব। কি হয় যখন উপভাড়া অগ্রিম হয়, অর্থাৎ অগ্রিম উপভাড়া। এই অগ্রিম উপভাড়া হচ্ছে, আগে বলেছিলাম উপভাড়া আমার জন্য আয়। সো এই আয় যখন অগ্রিম হয়, সবাই জানি তখন সেটা আমার জন্য কি হয়, দায়। সো ইন দ্যাট কেস উপভাড়া আমার জন্য আয়। একটু খেয়াল করো একটু জার্নাল এন্ট্রিটা কি হয়। যদি অগ্রিম উপভাড়া হয়, ইন দ্যাট কেস আমার উপভাড়া ডেবিট, অগ্রিম উপভাড়া ক্রেডিট। এই জার্নালটার রিজন হচ্ছে যেহেতু উপভাড়া আমার জন্য আয়, সো আমরা জানি, সবাই জানি আয় যখন হয়, আয়ের নেচার হচ্ছে ক্রেডিট হয়। কিন্তু যখন উপভাড়াটা অগ্রিম হয়, তার মানে অপোজিট হবে, তার মানে উপভাড়াটা হ্রাস পাবে। যদি উপভাড়াটা হ্রাস পায়, অর্থাৎ দায় যখন হ্রাস পায়, তখন আমরা সেটাকে ডেবিট ব্যালেন্স করি না। আচ্ছা, আর যখন অগ্রিম উপভাড়া হচ্ছে, অগ্রিম উপভাড়াটা আমার জন্য, যেহেতু এটা আমার আয় এবং আয়ের অগ্রিম, সো ডেফিনেটলি এটা আমার দায় সংক্রান্ত। এবং আমরা জানি দায় যখন বাড়ে তখন আমরা সেটাকে ক্রেডিট বলি। এবং এই একটা কারণে আমরা কি করি, যখন আমার উপভাড়া থাকবে বিশদ আয় বিবরণীতে, সেই উপভাড়া থেকে আমি অগ্রিম যে অ্যামাউন্টটা, যেহেতু তুমি উপভাড়াটাকে ক্রেডিট করেছো, তাই না, উপভাড়াটাকে তুমি কমিয়ে দিয়েছো, তো যখন আমরা আয়কে কমিয়ে দেই তখন আমরা সেটাকে ডেবিট লিখি। আয়টাকে এই জন্য আমরা কমিয়ে দিব। আচ্ছা, অগ্রিম উপভাড়া যদি আমার হয় 1500 টাকা, সো আমি জাস্ট 1500 টাকা দিয়ে এটাকে কমিয়ে দিচ্ছি। আর অপর দিকে আমার দায় হিসেবে, চলতি দায়ে আমার 1500 টাকা অ্যাড ব্যাক হচ্ছে। সো এই জার্নালটা দিয়ে তুমি যদি মনে রাখো যে কোনো বকেয়া এবং অগ্রিমের সমন্বয়, তাহলে তোমার মধ্যে আর কোনো কনফিউশন হবে না এটা নিয়ে যে কেন আমার এটা ডেবিট হচ্ছে, ক্রেডিট হচ্ছে, এবং মুখস্থ করার প্রবণতাটাও তোমার কমে আসবে। সো একটু দেখে নি যারা ক্লাসে আছো তাদেরকে এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, আয়ের অগ্রিম দায় বলেছো জাহিদুল, থ্যাংক ইউ সো মাচ। আর অগ্রিম উপভাড়া দায়, হ্যাঁ অগ্রিম উপভাড়া দায়, দ্যাটস ফাইন। অগ্রিম উপভাড়া দায় কিন্তু বিশদায় বিবরণীতে যখন তুমি আয়ের অগ্রিমটাকে মাইনাস করছো, এই কনসেপ্টটা অনেকের কাছে ক্লিয়ার থাকে না, বিকজ তারা অনেকে উপভাড়া সংক্রান্ত কনসেপ্টটা সম্পর্কে ক্লিয়ার না। আচ্ছা, সো আমাদের উপভাড়া সংক্রান্ত, আচ্ছা সমাপনী মজুদ, হাসিবুর রহমান নাইম বলেছো সমাপনী মজুদ সংক্রান্ত সমন্বয়, অবশ্যই সমাপনী মজুদ। আগুন আলম বলেছো আগুনি বিনষ্ট। আচ্ছা, আগুনি বিনষ্ট, সমাপনী মজুদ, সমাপনী মজুদ নিয়ে আসলে আজকে আমার একটা স্লট বুক করা, বিকজ আমাদেরকে অনেকেই ক্লাসে সমাপনী মজুদ নিয়ে প্রশ্ন করেছিল, আর আমাকে ইনবক্স করেছিল একজন যে সমাপনী মজুদের জন্য সে কিছু ফর্মুলা বের করেছে, যে এটা করলে প্লাস করব, এটা করলে মাইনাস করব। তো আমি আসলে তাকে এত কথা তো আসলে ভিডিও ছাড়া তো বোঝানো সম্ভব না। সো আমার মনে হচ্ছিল সমাপনী মজুদ নিয়ে তোমাদের অনেকের কনফিউশন আছে, বিকজ ফর্মুলা দিয়ে সমাপনী মজুদ পণ্য মনে রাখার আসলে কোনো প্রয়োজন নাই। কারণ সমাপনী মজুদ পণ্যের কনসেপ্টটা খুবই বেসিক কনসেপ্ট, তুমি 9 থেকে যা পড়ে এসছো এটার একটা রিফ্লেকশন সমাপনী মজুদ পণ্য, আগুনি বিনষ্ট পণ্য, বীমা। সো আজকে আমাদের ক্লাস করার পর আশা করছি আর কারো সমাপনী মজুদ নিয়ে অ্যাটলিস্ট কোনো কোয়েশ্চেন থাকবে না। সো ভাইয়া যারা কোয়েশ্চেনটা করেছো আর একটু আমাদের সাথে থাকো, আর একটু পরেই তোমাদেরকে আমি এগুলোর কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করে দিব সমাপনী মজুদ পণ্য সংক্রান্ত। তো সমাপনী মজুদ পণ্যে যাওয়ার আগে আমরা একটু প্রারম্ভিক মজুদ, ক্রয় বিক্রয়, এই কনসেপ্ট একটু ক্লিয়ার করে যেতে চাই। কি হয় যখন অলিখিত ক্রয় বিক্রয় থাকে? আচ্ছা, অলিখিত ক্রয় বিক্রয়টার কথা একটু বলে দেই।
অলিখিত ক্রয়, যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করি তখন প্লিজ অলিখিত ক্রয়টাকে সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পর এটা যোগ করো না। অনেক সময় কি হয়, তোমার সমন্বয়গুলো খুবই রেলেভেন্ট একটা কথা, যে যখন আমাদের প্রশ্নের মধ্যে সমন্বয় দেওয়া থাকে, সমন্বয়গুলো কখনো সিঙ্ক্রোনাইজেশন মেনটেন করা হয় না। কি হয়, সমাপনী মজুত পণ্য বের করার জন্য প্রথমে তোমাকে বলা থাকবে সমাপনী মজুত পণ্যের মূল্য কত থাকে, খুব ভালো, আগুনি বিনষ্ট এভরিথিং। লাস্টের সমন্বয়ে বলা থাকে যে তোমার অলিখিত পণ্য ক্রয় বা বিক্রয় ছিল। সো ইন দ্যাট কেস তুমি যখন প্রথমে মোট লাভ বের করে ফেললা, একদম শেষ পর্যন্ত মোট লাভ বের করার পর যখন তুমি দেখলা যে একটা সমন্বয় ছিল যে অলিখিত ক্রয়, অনেকে এটাকে পরে গিয়ে যোগ করে দাও। ইন দ্যাট কেস তোমার বিক্রিত পণ্যের ব্যয়টা গোলমাল হয়ে যায়। এই ভুলটা কখনো করো না। সো অলিখিত পণ্য যখন ক্রয় থাকবে তখন খুব সিম্পলি তোমার ক্রয় বেড়ে যাবে আর পাওনাদার বেড়ে যাবে। আমি আর তোমাদেরকে জার্নালটা দেখাচ্ছি না, খুব সিম্পলি দেখাচ্ছি। আর যদি অলিখিত বিক্রয় থাকে, ইন দ্যাট কেস তোমার দেনাদার বাড়বে, একইভাবে তোমার বিক্রয় বাড়বে। এটার এফেক্টটা যেহেতু বিষয়দার বিবরণী এবং আর্থিক বিবরণীতে আমরা সবাই জানি যে যখন ক্রয় বাড়ছে ফার্স্টে ক্রয়ের সাথে অ্যাড ব্যাক করে দাও, আর দায়ের সাইডে পাওনাদার বেড়ে যাবে। আর যখন নাকি আমার অলিখিত বিক্রয় থাকছে তখন বিক্রয়, যেটা আমার একদম প্রথমে থাকছে, বিক্রয়টা বেড়ে যাচ্ছে, একইভাবে আমার দেনাদারের সাথে প্লাস হয়ে যাচ্ছে। ওকে, সো যেহেতু দেনাদারের ক্রয় বিক্রয় হোয়াট ইজ, আমাদেরকে সমন্বয় জিজ্ঞেস করেছো, হোয়াট ইজ সমন্বয়, তাহসিন প্রশ্ন করেছো। আচ্ছা, সমন্বয় হচ্ছে যখন 31 ডিসেম্বর তারিখের মধ্যে যা যা হয় সেগুলো আমার রেওয়ামিলে রিফ্লেক্ট করে। রেওয়ামিলটা আমরা সবাই জানি একটা নির্দিষ্ট তারিখে করা হয়। ওকে, নির্দিষ্ট তারিখে করার পরবর্তী সময়ে যখন বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যেমন এই যে বললাম অলিখিত ক্রয় এবং বিক্রয়, তো তুমি যখন রেওয়ামিল করছো, করার পর একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাবটাকে আমরা বের করার চেষ্টা করি, কেন অনিশ্চিত হিসাবটা আমার ঘটলো। সো এটা জানার জন্য আমি কি করি, আমি ফাইন্ড আউট করতে যাই আমার কি কোনো কিছু বাদ পড়লো কিনা। তখন দেখা গেল অলিখিত ক্রয় বিক্রয়, অর্থাৎ কিছু একটা বাদ পড়ে গেছে, অথবা হয় তোমার ক্রয় ফেরত বিক্রয় ফেরত। তখন কি হয়, তোমার অ্যাকচুয়াল ক্রয়ের অ্যামাউন্টটা বিক্রয়ের অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যায়। কি হয়, আগুনে বিনষ্ট হয়। এই সমস্ত ঘটনা যেগুলো কিনা রেওয়ামিল বানানো, একটা নির্দিষ্ট তারিখে রেওয়ামিল বানানোর পর ঘটে, সেগুলোকে আমরা বলে থাকি সমন্বয় বা অ্যাডজাস্টমেন্টস। এগুলো করার পর আমরা ফাইনালি আমাদের আর্থিক বিবরণীটা প্রস্তুত করি। আচ্ছা, চলে যাই আমাদের পরবর্তী টপিকে, যেটা আমাদের পরবর্তী সমন্বয়। যেহেতু এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নেই, সো আমরা আরেকটু কঠিনের দিকে এখন যাচ্ছি। এখন তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন আছে, প্রশ্নটা আমাকে একটু ঝটপট উত্তর করে দাও। এই প্রশ্নের উত্তরের সাথে সাথে আমরা আরেকটু ডিটেইলে চলে যাব। সো প্রশ্নটা হচ্ছে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। যেহেতু আমরা ক্রয় বিক্রয় নিয়ে কথা বলছি, সো ক্রয় বিক্রয় নিয়ে কথা বলতে বলতে একটু বিজ্ঞাপনের দিকে চলে যাই। এই বিজ্ঞাপন সংক্রান্ত ছোট প্রশ্নের উত্তরটা আমাকে একটু ঝটপট কমেন্ট সেকশনে করে দাও। তোমাদেরকে আমি অপশনে দিয়ে দিয়েছি এ বি সি। প্রশ্নটা হচ্ছে, বিনামূল্যে পণ্য বিতরণ যদি 1500 টাকা হয় তাহলে এটার জাবেদা দাখিলা কোনটা হবে? বিনামূল্যে পণ্য বিতরণ, একটু ঝটপট আমাকে কমেন্ট সেকশনে এ বি সি কোনটা রাইট অ্যান্সার হবে এটা একটু বলে দাও। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। ওকে, আমাদেরকে অনেকে অ্যান্সার করছো। ফার্স্টে আমাদেরকে রাইট অ্যান্সার করেছো। আচ্ছা, আমাদেরকে একটা প্রশ্ন করেছো যে বি, আচ্ছা যাই হোক নাম, ফেরত শর্তে বিক্রয়, এটা বলতে তুমি জানতে চেয়েছো। থ্যাংক ইউ সো মাচ। ফেরত শর্তে বিক্রয়টা আমি জাস্ট একটু পরেই পড়াচ্ছি, একটু ধৈর্য ধরো, একটু আমাদের সাথে থাকো, আর তুমি আমাদেরকে অবশ্যই জানিয়ে দাও রাইট অ্যান্সারটা তোমার মতে কি হবে। সো রাইট অ্যান্সারটা আমাদেরকে দিয়েছো ফার্স্টে আবিদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ আবিদ। আচ্ছা, আবিদ আমাদেরকে ফার্স্টে রাইট অ্যান্সারটা করে দিয়েছো সি, থ্যাংক ইউ সো মাচ। এরপর যে রাইট অ্যান্সার করেছো আচ্ছা সীমান্ত, ইরা, সিফাত, আরেকজন আবিদ, প্রিয়া, আর শেখ রাফাত বলেছো সি 100% শিওর। আচ্ছা, আমরা 100% শিওর যে তুমি 100% শিওর যে এটা রাইট অ্যান্সার। সো কনগ্রাচুলেশনস গাইজ, তোমরা যারা রাইট অ্যান্সার দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা বোঝানোর রিজনটা হচ্ছে, আচ্ছা টিপু বলেছে আপু ভ্যাটটা একটু বুঝে দিই।
ভ্যাটের ক্লাসটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে ভ্যাটের ট্রিটমেন্টে কি হবে। সো আমি আশা করব আমাদের ক্লাসে আজকে যারা অ্যালাই গ্রুপ মেম্বার্স আছো তারা প্লিজ একটু আমাদের গত ক্লাসের লিঙ্কটা আমাদের কমেন্ট সেকশনে একটু শেয়ার করে দাও, যাতে করে তারা একটু ভ্যাটটা একটু ক্লিয়ার করে নিতে পারো। সো ভাইয়া টিপু, তুমি একটু পরেই তোমার রাইট অ্যান্সারটা একটা ছোট ভিডিও আকারে পেয়ে যাবে আমাদের কমেন্ট সেকশনে। আর আচ্ছা সি অ্যান্সার দিয়েছো ইরা, নাহিদ, টুসি, আরও দিয়েছে শাকিল, পল আর সুমন বড়ুয়া, আচ্ছা জবি, যাকে আমি একটু আগে বলেছিলাম একটা প্রশ্নের উত্তর করছিলাম। ভাইয়া তুমি আমাদের রাইট অ্যান্সারটা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেক অনেক অ্যান্সার পাচ্ছি। সো আমরা পরের টপিকটাতে চলে যাই এবং বলি যেটা আসলে আমরা কেন আজকে দিলাম। আর কি আছে আমাদের সাথে আজকে? ওকে গাইস, সো আমাদের বিনামূল্যে যখন পণ্য বিতরণ বলেছিলাম 1500 টাকা হলে যাবে, তাহলে কি হবে? তোমরা সবাই উত্তর করেছো আমার বিজ্ঞাপন বাড়বে এবং আমার ক্রয় হ্রাস পাবে। সো এই ক্রয় হ্রাসটা থেকে আমরা পরের টপিকটাতে চলে যাচ্ছি যে ক্রয় হ্রাসটা কেন হয় এবং এই ক্রয় হ্রাসটার ট্রিটমেন্ট কি হবে। ওকে, সো যখন বলছিলাম যে আমার বিজ্ঞাপন কত বললাম, 1500 টাকা বলেছো ডেবিট, আর বলেছো ক্রয় ক্রেডিট 1500 টাকা। আচ্ছা, সো কি হয় যখন বিজ্ঞাপন বাড়ে তখন আমরা দেখে নিই বিশদের বিপরীতে এটার এফেক্টটা কি হয়। ফার্স্টে বলেছো ক্রয়। ওকে, সো যেহেতু আমরা বিক্রয় থেকে মোট লাভটা বের করতে যাই, সো ফার্স্ট স্টেপে আমার ক্রয়ের কাজটা করতে হবে। ফার্স্টে লিখে ফেললাম ক্রয়। আচ্ছা, এখন তুমি দেখো জাবেদাটাতে তুমি কি করেছো, এটার রিফ্লেকশনটা বিশদার বিবরণীতে পড়তে যাচ্ছে। তুমি নিজেই বলেছো বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। তার মানে আমি যখন নাকি আমার সমাপনী মজুত পণ্য বাদ দিচ্ছি প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করার পর, অর্থাৎ আমি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে যাচ্ছি, তখন ফার্স্টই আমার ক্রয় থেকে এই অ্যামাউন্টটা মাইনাস করে দিতে হবে। কত? 1500 টাকা। কেন? বিকজ তুমি নিজে জার্নাল করেছো, তুমি নিজে এটাকে বলেছো যে বিজ্ঞাপন ডেবিট হবে এবং ক্রয় ক্রেডিট হবে। সো ক্রয় ক্রেডিট করার মানে ক্রয় থেকে আমার হ্রাস করতে হবে। সো এটার এফেক্ট হচ্ছে ফার্স্ট অফ অল বিশদার বিবরণীতে আমার ক্রয় কমে যাচ্ছে। আচ্ছা, ক্রয় কমে যাওয়ার ফলে আমার আর্থিক বিবরণীতে মোট লাভ এটার উপর একটা এফেক্ট পড়ছে। যেহেতু ক্রয় থেকে, যেহেতু বিশদার বিবরণী থেকে আলটিমেটলি আমি আর্থিক বিবরণীতে যাচ্ছি, সো কি হয় প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ হয়, ক্রয়ের অ্যামাউন্টটা কমে যায়। ক্রয়ের অ্যামাউন্টটা যখন কম হয় তখন যখন সমাপনী মজুত পণ্যটা আমার বাদ যাচ্ছে তখন এটা আমার মোট লাভকে এফেক্ট করে। আর যেহেতু আমি তোমার দুতরফা দাখিলা পদ্ধতি, সো আমি দুটার উপর এফেক্টটা দেখানোর জন্য এটা করলাম। আর সেকেন্ড হচ্ছে আমার বিজ্ঞাপনের উপর এফেক্ট হয়। বিজ্ঞাপন তোমার রেওয়া মিলে থাকতে পারে, নাও থাকতে পারে। যদি তোমার বিজ্ঞাপন থাকে, ইন দ্যাট কেস তুমি পণ্য বিতরণ নামে যোগ করবে 1500 টাকা। কোনো কারণে যদি তোমার রেওয়া মিলে না থাকে, ইন দ্যাট কেস কেউ এটাকে পণ্য বিতরণ নামে দেখায়, কেউ বিজ্ঞাপন নামে দেখায়। বাট আমি বলবো এটাকে বিজ্ঞাপন নামে দেখানোটাই সেফ। কখন আমি বিজ্ঞাপন নামে দেখাবো? যখন আমাকে কোনো কিছু বলা থাকবে যে আমার বিজ্ঞাপনটা রেওয়া মিলে আছে। বিজ্ঞাপন রেওয়া মিলে থাকলে আমি জাস্ট যোগ করে দেবো পণ্য বিতরণ নামে। আর যদি কোনো কিছু বলা না থাকে, রেওয়া মিলে কোনো বিজ্ঞাপন নাই, তোমাকে জাস্ট বলা হলো যে তোমার পণ্য বিতরণ করলা, একটা স্যাম্পলিং করলা 1500 টাকার। সো ইন দ্যাট কেস এটাকে আমি আমার বিশদার বিবরণীতে কি নামে এন্ট্রি করবো? তখন তো পণ্য বিতরণ নামে দেখাতে পারবো না, তখন আমি এটাকে বিজ্ঞাপন নামে দেখাবো। সো এটা দেখানোর জন্য তোমাকে বিজ্ঞাপনের এই যেটা পণ্য বিতরণ, এটা একটু বোঝানোটা দরকার ছিল। ওকে, সো এখন আমরা দেখতে যাচ্ছি খরিদ্দার যখন মাল ফেরত পাঠায় তখন কি হয়। আমরা অনেকেই এটার সাথে পরিচিত যে বিভিন্ন সময় আমাদের কাছ থেকে যারা মাল কিনে নেয় তারা আমাদেরকে মাল ফেরত পাঠায়, অর্থাৎ আমাদের বিক্রিত পণ্য ফেরত। এটা নিয়ে আজকে একটু দেখব। বিক্রিত পণ্য ফেরত। এখন আমরা খুব কোর একটা কনসেপ্টে চলে যাব। আমরা সবাই জানি আমাদের যখন কোনো কিছু খরচ হয়, খরচের সাথে আমরা আমাদের একটা মুনাফা যোগ করি, রাইট? মুনাফাটা যোগ করে আমরা কি পাই? বিক্রয় মূল্য। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এত কিছুর মধ্যে হঠাৎ করে এটা কোথা থেকে চলে আসলো, কেন আমি এটা দেখাচ্ছি? খরচ মুনাফা যোগ করে আমরা বিক্রয় মূল্যটা বের করি, রাইট? সো যখন একটা কথা আসে যে বিক্রয়যোগ্য বিক্রয়কৃত পণ্য ফেরত, দুটা কনফিউশন হয়। বিক্রয়কৃত পণ্য ফেরতের মধ্যে যখন বলা থাকে সে ফর এক্সাম্পল বিক্রিত পণ্য ফেরত আসলো 2000 টাকা, আচ্ছা বললো ক্রয় মূল্য ছিল
ক্রয় মূল্য ছিল 1500 টাকা। আচ্ছা, এই সিচুয়েশনটাতে স্টুডেন্টরা একটু ঝামেলা পড়ে যায়, তখন একটু শুরু হয় কনফিউশন যে কোন টাকাটা দিয়ে কাজটা করব। আচ্ছা, খুব সিম্পলি চিন্তা করি, আমি যখন পণ্য বিক্রি করি স্বাভাবিকভাবে আমি মুনাফা যোগ করে বিক্রি করি, বিক্রয় মূল্যে করি, তাই না? আচ্ছা, বিক্রয় মূল্যে যখন পণ্যটা তুমি বিক্রি করে দিলা, তোমার কাজ শেষ। তুমি 2000 টাকার জন্য সেলস, যেটা তোমার বিক্রয়, তুমি বিক্রয়ের জন্য আচ্ছা এখানে একটু নিচে রাখি, আমার কি হয়, আমার বিক্রয়ের মধ্যে সরি 2000 টাকার একটা এন্ট্রি দেওয়া হয়ে যায়। সমস্যা হয় যখন পণ্যটা আমার কাছে ফেরত চলে আসে। পণ্যটা আমার কাছে ফেরত চলে আসার মানে এই টাকাটা আলটিমেটলি আমার সমাপনী মজুত পণ্যের যে যোগ হবে, রাইট? সো যখন আমার বিক্রিত পণ্য ফেরত আসে, তখন আমার কাছে যখন দুটো অ্যামাউন্ট দেওয়া থাকে, তখন স্টুডেন্টরা একটু ঝামেলা পড়ে যায় যে আমি কোন অ্যামাউন্টটা যোগ করবো, কোন অ্যামাউন্টটা বাদ দিব। সো আজকে আমরা এই সংক্রান্ত এই প্রবলেমটা আজকে আমরা একটু সলিউশনটা দেখে নিই, যে এটা হওয়ার ফলে এক্স্যাক্টলি কি কি হয়। যারা ক্লাসে আছো একটু জেনে নিই তাদের কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, প্যাকিং খরচ জানতে চেয়েছো। আচ্ছা, প্যাকিং খরচের অ্যান্সারটা হচ্ছে আপু প্যাকিং খরচের এক্সাম্পল। আচ্ছা, প্যাকিং খরচটা কিছু না, প্যাকিং খরচটা অনেক সময় বলা থাকে যে তোমার সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত, জাস্ট ওটাকে তুমি খরচ হিসেবে দেখিয়ে সমাপনী মজুত পণ্য হ্রাস করে দিবে। এই সংক্রান্ত একটাই সমন্বয় মোরালেস আসে, এর থেকে বেশি আসে না। সাফাত বলেছো আপু সেলস উইদাউট প্রফিটের জার্নালটা কি? আচ্ছা, সেলস উইদাউট প্রফিটটাতে আমি একটু পরে যাচ্ছি, সমাপনী মজুত পণ্যটা দেখানোর সময়টা দেখাচ্ছি, একটু আমাদের সাথে একটু কিছুক্ষণ থাকো। আর আচ্ছা, কারেন্ট চলে গিয়েছিল বলেছে সিয়াম। আচ্ছা, আমি আশা করছি একটু কিছুক্ষণ মধ্যে তোমার কারেন্টটা চলে আসবে, তখন তুমি আমাদের ক্লাসটা আবার কন্টিনিউ করতে পারবে। আচ্ছা, আগুনি বিনষ্ট পণ্য নিয়ে প্রশ্ন করেছে অচেনা পথিক। আগুনি বিনষ্ট পণ্য এবং সমাপনী মজুত পণ্য, এটার এফেক্ট কি হবে এটা আমি জাস্ট একটু পর তোমার থেকে দেখাচ্ছি। আমাদের আজকের ক্লাসটাতে সমাপনী মজুত পণ্য এটা নিয়ে অনেক কিছু বলার আছে। আর দুর্জয় একটা প্রশ্ন করেছো, নিয়ে নিচ্ছি, যে কমিশন প্রাপ্তি কি অপরিচালন আয় নাকি পরোক্ষ পরিচালন আয়? এটা নিয়ে আমি ক্লাসের আগে আজকে একটু কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে কমিশন যখন প্রদান করছি তখন আমরা সবাই এটাকে খুব ইজিলি অপরিচালন ব্যয় দিয়ে লিখে ফেলি, কিন্তু কমিশন যখন পাই তখন কেউ কেউ এটাকে লিখে পরোক্ষ পরিচালন আয়, আর কেউ কেউ এটাকে লিখে অপরিচালন সংক্রান্ত আয়। সো যেহেতু সব ক্ষেত্রেই কমিশন প্রদানটাকে তুমি অপরিচালন বলছো, সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে এটা অবশ্যই অপরিচালন আয় হওয়া উচিত। তো যারা পরোক্ষ পরিচালন আয় পড়েছো, ফ্রিক আউট করো না, তোমরা এটাকে পরোক্ষ পরিচালন আয় লিখে দিও। আর যেহেতু এইচএসসির অনেক বইতে ইনফ্যাক্ট টিচার এটা ফলো করছে, সো আমার মনে হয় না বোর্ডে এটা নিয়ে প্রবলেম করবে। বাট তুমি যখন ফার্দার স্টাডি করবে অ্যাকাউন্টিং নিয়ে, তখন তুমি দেখতে পারবে এটাকে অ্যাকচুয়ালি নন অপারেটিং ইনকাম ধরা হয়, দ্যাটস ওয়াই এটাকে অপরিচালনযোগ্য আয় ধরা হয়। আচ্ছা, তো চলে যাচ্ছি আমাদের পড়ার মধ্যে, যেখানে আমরা দেখবো যে খরিদ্দার নিয়ে একটা প্রশ্ন করেছি। এটাতে যারা আমাদের সাথে ক্লাসে আছো তারা একটু ঝটপট বলে দাও যে এটার জন্য তোমার ট্রিটমেন্টটা কি হবে। আমি একটু তোমাদের কমেন্ট সেকশনটা একটু দেখে নিচ্ছি। আর আচ্ছা, ওকে, আচ্ছা, আমাকে তুমি প্রশ্ন করছো আপু কোয়েশ্চেন পড়েননি কেন? আপু আমার এতগুলো কোয়েশ্চেন আজকে আমি নিয়ে এসেছি, যে এতগুলো কোয়েশ্চেনের জন্য আমি একটু দেখে দেখে ক্লাসটা নিতে হচ্ছে, যে যাতে করে কোয়েশ্চেনের ভাষাটা যাতে আমি তোমাদেরকে ঠিক তোমাদের প্রশ্নের যেভাবে আসে সেভাবে যেন বলতে পারি। বিকজ আমি যখন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখছিলাম তখন মনে ছিল ওই ভাষাটা তোমাদেরকে বললে তোমাদের রিলেট করতে ইজি হবে। ওকে, সো বিক্রয় ফেরত নিয়ে আজকে কথা বলছি। বিক্রয় ফেরতের প্রথমে বলেছিলাম বিক্রয়ের মধ্যে তুমি 2000 টাকা অ্যাড করে রেখেছো। এই জিনিসটা একটু মুছে দিই, তাহলে আমার একটু লিখতে সুবিধা হবে। যেহেতু বিক্রয়ের মধ্যে বলেছিলাম 2000 টাকা আমি অ্যাড করে রেখেছি, সো এখন যখন আমার বিক্রয় ফেরত হলো তখন আমি জার্নালটা কি দিব? বিক্রয় ফেরত হওয়ার ফলে আমি ফার্স্টই আমার বিক্রয় থেকে মাইনাস করব 2000 টাকা। কেন? বিকজ আমি তো বিক্রি করার সময় বিক্রয় মূল্যেই বিক্রি করি, আমি তো 2000 টাকা দিয়েই করেছিলাম। আচ্ছা, তাহলে আমার যেহেতু বিক্রয় ফেরত, সো বিক্রয় ফেরতের জন্য আমার বিক্রয় ফেরত টু দেনাদার হয়। দেনাদার তার মানে আমার সম্পদ দেনাদার। সেম ওয়ে আমি দেনাদার থেকে 2000 টাকা হ্রাস করে দিচ্ছি। এখন কথা হচ্ছে আমার সমাপনী মজুত পণ্যের কি হবে, তাই না? যেহেতু সমাপনী মজুত পণ্যের মধ্যে আমার এখন এই নতুন যে আমার কাছে পণ্যটা চলে আসলো, পণ্যটা এখন আমার সমাপনী মজুত পণ্যে রেখে দিতে হবে, রাইট? ক্লিয়ার কনসেপ্ট। সো এখন আমি কি করবো, সমাপনী মজুত পণ্যে চলে যাই, দেখি সমাপনী মজুত পণ্যে এটার কাজটা কি হয়। আচ্ছা, এখন যখন সমাপনী মজুত পণ্য করি আমরা সবসময় কি করি, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে যেটা কম হয় সেই টাকাটা নেই।
দ্যাটস ওয়াই যখন বলেছিলাম ক্রয় মূল্য ছিল 1500 টাকা, দ্যাটস ওয়াই আমার সমাপনী মজুত পণ্য এটার সাথে কেবলমাত্র 1500 টাকা আমি যোগ করব এবং সেম কাজটা করব যখন নাকি আমি আর্থিক বিবরণীতে যাচ্ছি। খেয়াল করে দেখো, এখানে দুটা টাকার মধ্যে যাদের কনফিউশন হয়, কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। তুমি যখন বলছো বিক্রি, সবসময় বিক্রয় মূল্য নিয়ে কাজ করতে হবে। বিক্রি সংক্রান্ত ওয়ার্ড এটা দেখলেই আমরা বিক্রয় মূল্য নিয়ে কাজ করব। খেয়াল করো, বিক্রয় মূল্য, যেসব জায়গায় বিক্রিত পণ্য থাকবে, বিক্রয়ের যোগ্য, সব জায়গায় বিক্রি মূল্য নিয়ে কাজ করতে হবে। আর যখন বলা থাকবে সমাপনী মজুদ, সবসময় যেটা কম সেটা নিয়ে কাজ করতে হবে। এটা মনে রাখলে এই জার্নালটা নিয়ে তোমার ইন ফিউচার কখনো কনফিউশন হবে না যে কোন অ্যামাউন্টটা বসবে। খুব সিম্পল, যে যখন বিক্রি করব সেখানে বিক্রির অ্যামাউন্ট, আর যখন সমাপনী মজুদ পণ্য করব সেখানে আমার যেটা কম অ্যামাউন্ট সেটা বসবে। সো এটা নিয়ে আমার মনে হয় না ফার্দার আর কারো কোনো প্রবলেম হবে। সো আমরা আমাদের পরের কোয়েশ্চেনটা নিয়ে নিই। আচ্ছা, ক্লাসে সেলস ভ্যালু নিয়ে কাজ করতে হবে। এক্স্যাক্টলি সজীব, তুমি বুঝতে পেরেছো যে সেলস ভ্যালু নিয়ে কখন কাজ করতে হবে? যখন বিক্রয় মূল্য, বিক্রিত পণ্য সংক্রান্ত কোনো শব্দ তোমাকে দিবে, সেক্ষেত্রে কখনই আবার কম মূল্যটা নিব না, বিক্রি মূল্য যেটা ছিল সেটা নিয়ে কাজ করব। খুবই সিম্পল। আচ্ছা, এখন চলে যাই পরবর্তী টপিকে, যেখানে দেখবো ক্রয়ের মধ্যে মণিহারি থাকলে কি হবে। ক্রয়ের মধ্যে বিভিন্ন সময় মণিহারি, স্টেশনারি, এটা অন্তর্ভুক্ত থাকে। আচ্ছা, ক্রয়ের মধ্যে যখন আমার মণিহারি অন্তর্ভুক্ত থাকে তখন কি হয়, আমার মণিহারি নামে একটা নতুন খরচ বাড়ে এবং আমার ক্রয় হ্রাস পায়। একটু লিখে দেখাই যে মণিহারি বাড়ছে, ক্রয় কমে যাচ্ছে। সো ইন দ্যাট কেস, যদি তোমার রেওয়া মিলে মণিহারি নামে কোনো কিছু থাকে, মণিহারি, সেই মণিহারির সাথে তুমি যোগ করে দিবে। আর যদি তোমার মণিহারি নামে কোনো কিছু না থাকে, ইন দ্যাট কেস তোমার নতুন করে এটা মণিহারি নামে তোমার বিশদায় বিবরণীতে বসবে। আর যেহেতু তুমি করেছিল ক্রয়টাকে নেগেটিভ করেছো, অর্থাৎ ক্রয়টাকে তুমি কমিয়ে দিয়েছো, সো ফার্স্টলি তুমি যখন প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করছো, অর্থাৎ নিট ক্রয়, তখন ক্রয়টা থেকে নেগেটিভ হবে কত, মণিহারির অ্যামাউন্টটা। আচ্ছা, এই সংক্রান্ত আরেকটু ডিটেলে বলি যে এটার আর কি কি কাজ হয়। আরেকটা কাজ হয় অফিসে যখন পণ্য ব্যবহার করা হয়, এটার একটা কাজ হয় যে যখন তোমার অফিসে তোমার জন্য কোনো কিছু ব্যবহার করার জন্য তুমি পণ্য ব্যবহার করছো, তখন আমরা বলি অফিস সাপ্লাইজ ডেবিট, কেউ কেউ বলে মণিহারি ডেবিট। আর সেম ওয়েতে আমার ক্রয় তখন হ্রাস পায়। সো যদি তোমার ক্রয়ের মধ্যে মণিহারি থাকে এবং যদি তোমার অফিসের কাছে অফিসের কাছে পণ্য ব্যবহার করা হয়, দুটা ক্ষেত্রে এটা জার্নাল এবং ট্রিটমেন্ট সেম হয়। ফার্স্টলি তোমার ক্রয় থেকে সমপরিমাণ মূল্যের পণ্য বাদ যায়, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, যদি তোমার মণিহারি থাকে তাহলে মণিহারির সাথে যোগ হয়, আর যদি অফিস সাপ্লাইজ থাকে অফিস সাপ্লাইজের সাথে যোগ হয়। সিম্পল। এখন দেখবো, আচ্ছা এখন চলে আসবো বিক্রয় নিয়ে। আচ্ছা, বিক্রয়ের যাওয়ার আগে আমাদের ক্লাসে যারা আছো একটু, ওমর ফারুক বলেছো 3টা প্রশ্ন করেছিলাম, আপু অ্যান্সার পাইনি। আচ্ছা ওমর ফারুক, আমি তোমার প্রশ্নটা, আচ্ছা বিক্রয় অথবা ফেরত শর্ত নিয়ে একটা প্রশ্ন করেছো মাত্র দেখছি ভাইয়া, সো প্লিজ কিছু মনে করো না, আমি আসলে এটা খেয়াল করিনি। বিক্রয় ফেরত শর্তে 2000 টাকার বিক্রয় 15% ভ্যাট ইনক্লুডেড ছিল, আর বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 40% ক্ষতিতে বিক্রয় করা হয়েছিল। আচ্ছা, আমি বিক্রিত পণ্যের ব্যয়টা তোমাকে জাস্ট এখনই দেখাচ্ছিলাম। সো তুমি আমাদের ক্লাসে যেহেতু আছো, সো একদম মন খারাপ করো না যে বিক্রিত পণ্যের ব্যয় নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থাকে, আমি জাস্ট তোমাকে এখনই কোয়েশ্চেনটার অ্যান্সার বলে দিচ্ছি। বিক্রয় 1000, যদি তোমাকে বলা হয় যে বিক্রয় 1000 এবং 2000 টাকার অসরবরাহকৃত পণ্য এটার মধ্যে ইনক্লুডেড, যার ক্রয় মূল্য ছিল 1500 টাকা। এটা একটু দেখাচ্ছি যে অসরবরাহকৃত পণ্য, এটা কি হবে, অসরবরাহকৃত পণ্য যেটা কিনা 2000 টাকা দেখায়। আচ্ছা, অসরবরাহকৃত পণ্য 2000 টাকা, যার কিনা ক্রয় মূল্য ছিল 1500। ওকে, অসরবরাহকৃত নিয়ে যারা প্রশ্ন করেছো তাদেরকে একটু বলছি যে অসরবরাহকৃত পণ্য যদি 2000 টাকা থাকে এবং বলা ছিল এটার ক্রয় মূল্যটা 1500 টাকা, সো ইন দ্যাট কেস আমার ট্রিটমেন্টটা কি হবে, যখন বলা থাকবে অসরবরাহকৃত পণ্য, সো ধরে নিচ্ছি এটা আমার বিক্রয়ের মধ্যে অ্যাড করা। আচ্ছা, অসরবরাহকৃত আমার বিক্রয়ের মধ্যে অ্যাড করা। একটু আগে একটা কথা বলছিলাম, যখন বিক্রয় সংক্রান্ত কিছু বলা থাকবে
অবশ্যই সেটাকে তোমার বিক্রয় মূল্যে কাজ করতে হবে। যখন বিক্রি করেছিলাম তখন এটা বিক্রি করেছিলাম কত টাকায়? 2000 টাকায়। সো আমি এখন যখন বিক্রয়ের সাথে কাজ করছি, সো বিক্রির মধ্যে একটা অসরবরাহকৃত পণ্য আছে, অর্থাৎ আমি পণ্যটা বিক্রি করে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত সেটার কন্ট্রোল ছাড়িনি। কখন এই সিচুয়েশনটা হয় এটা একটু বলি। যখন কেউ পৃষ্ঠা অর্থাৎ পেপারস যারা বিক্রি করে, পেপার মিলস, ওদের ক্ষেত্রে এই কাজটা হয় যে যখন তারা বিক্রি করেন, সে ফর এক্সাম্পল তুমি আমার কাছ থেকে 2000 টাকার পণ্য কিনে নিলে, 2000 টাকার পণ্য কিনে নেওয়ার পর কোনো কারণে তুমি আমার যেদিন ডেলিভারি দেওয়ার কথা ছিল তোমাকে টাকার পেমেন্ট করে দিলে, কিন্তু যখন ডেলিভারি দিচ্ছি ওই দিন বৃষ্টি হলো। সো আমাকে সকালবেলা তুমি ফোন দিয়ে বললে যে আজকে তো বৃষ্টি হচ্ছে, আজকে আপনি রেখে দেন, ডেলিভারি দেওয়ার দরকার নাই, পেমেন্ট তো কমপ্লিট, সো আপনি আমাকে আগামী দিন বা এর পরের দিন পেপারটা পাঠিয়ে দেন। বিকজ যখন এতগুলো পেপারস আনা নেওয়া করা হয় খুব বেশি এটার উপর বীমা করা থাকে না, বিকজ এটার যেহেতু মূল্য কম এটা সাধারণত কেউ বীমা করতে চায় না। এই জন্য কি হয়, যারা সরবরাহ করেন তারা খুব সাবধানে কাজটা করে থাকেন। সো ইন দ্যাট কেস খেয়াল করো, আমার আজকে এটা ডেলিভারি দেওয়ার কথা ছিল, আজকে সে ফর এক্সাম্পল 31 ডিসেম্বর, আজকে আমি আমার বিশদ আয় বিবরণীতে এটার এন্ট্রি দিতাম সেলস হিসেবে, কিন্তু আমি এটা দিতে পারবো না। কেন? বিকজ আমি বিক্রি করেছি, টাকা পেয়েছি, কিন্তু আমি এখন পর্যন্ত তোমাকে মালটা পৌঁছাইনি। সো আমার এখন বিক্রির পরিমাণটাতে এটার একটা এফেক্ট হবে। এফেক্ট হচ্ছে যেহেতু আমার অসরবরাহকৃত পণ্য, সো এটা আমার বিক্রির মধ্যে ইনক্লুডেড আছে। যেহেতু আমি পণ্যটা তোমাকে বিক্রি করে দিয়েছি, টাকাটা পেয়ে গিয়েছি, সো এখন অসরবরাহকৃত পণ্য আছে 2000 টাকা, এবং এটার ক্রয় মূল্যের কাজটা কি হবে? ইন্টারেস্টিংলি ক্রয় মূল্যের ব্যাপারটা নিয়ে আমাকে একটু বলে দাও যে তুমি এটাকে কোন মূল্যে সমাপনী মজুত পণ্যে দেখাবে। যারা কমেন্ট সেকশনে আছো একটু বলে দাও যে সমাপনী মজুত পণ্যে কত টাকা দেখাবো। যেটা এতক্ষণ বলছিলাম এটা রিফ্লেকশনটা একটু দেখবো তোমাদের কমেন্ট সেকশনে। সো যারা ক্লাসে আছো, অসরবরাহকৃত পণ্য কি? আচ্ছা তুর্য, এইমাত্রই তোমাকে অ্যান্সারটা বলে দিলাম অসরবরাহকৃত পণ্যটা কি। সো একটু আমাকে কমেন্ট সেকশনে বলো সমাপনী মজুত পণ্যে তুমি কত টাকা দেখাবে। জাস্ট অ্যান্সার মি 2000 নাকি 1500, এই অ্যামাউন্টে জাস্ট আমাকে একটু। রিহান ফার্স্টে আমাদেরকে অ্যান্সার করেছে 1500, থ্যাংক ইউ সো মাচ রিহান। আর যারা ক্লাস করছো একটু জানতে চাই কি কি বলবা। শাওন বলছো 1500। আচ্ছা আমি প্রশ্নটা নিয়ে নেওয়ার ফাঁকে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছিলাম। সিফাত বলেছো 1500। আচ্ছা ওমর ফারুক একটা প্রশ্ন করেছে, যন্ত্রের অপচয় কখন পরিচালন খরচ না হয়ে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়? ওমর ফারুক তোমার অ্যান্সারটা হচ্ছে যখন কারখানায় ব্যবহৃত হয় যন্ত্র, যখন আসবাবপত্র হয় কিংবা অন্য কোনো অফিসের মেশিনারিজ হয়, তখন আমরা এটাকে অপরিচালনের জন্য পরিচালন সংক্রান্ত ব্যয় বলে থাকি। আর বিকৃত পণ্যের ব্যয়ে আমরা শুধুমাত্র প্রত্যক্ষ পরিচালন ব্যয়টা দেখাই, যেই ব্যয়টা আমার একদম কারখানার ম্যানুফ্যাকচারিং এর জন্য, পণ্য উৎপাদনের জন্য যখন ব্যবহৃত হয়, যেটা কিনা আমরা মেশিনারিজ এর ক্ষেত্রে বলে থাকি। আর নর্মাল পরিচালনের জন্য যে ব্যয়টা, সেটার ক্ষেত্রে আমরা অপচয় দেখাই আসবাবপত্রের ক্ষেত্রে, আর দেখাই যখন অফিসে ব্যবহৃত কোনো যন্ত্র হয়। ঠিক আছে, আর এটাই ছিল তোমার প্রশ্নের উত্তর। আর আমাদেরকে একটু ঝটপট বলে দাও যে আমরা কি 1500 টাকা দেখাবো নাকি 2000 টাকা দেখাবো। ওকে, মুকুল বলেছো 1500, টিপু বলেছো 1500 হবে, সার্ভার বলেছো 1500, শাকলি বলেছো 1500। থ্যাংক ইউ সো মাচ গাইস। অ্যাকচুয়ালি 1500 টাকা হবে এটা বুঝতে পারার জন্য অনেক ধন্যবাদ। 2000 টাকা বলেছো সুমন। 2000 টাকা অ্যান্সারটা হবে না, দ্যাটস বিকজ আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে বিক্রয় সংক্রান্ত কথা বললে বিক্রয় মূল্যে কাজ হবে, আর সমাপনী মজুদের সময় সবসময় তোমাকে কম টাকাটা দেখাতে হবে। আচ্ছা, সো যারা ক্লাস করছো, হামিদ ফারুকি বলেছো 1500 টাকা হবে। থ্যাংক ইউ সো মাচ হামিদ ফারুকি রাইট অ্যান্সার দেওয়ার জন্য। ইব্রাহিম আল নাহিয়ান, রনি, সৈকত, মাহমুদ হক বলেছো 1550। আমার মনে হয় একটা 5 তুমি একটু বেশি দিয়ে ফেলেছো, দ্যাটস ওকে, আমি ধরে নিচ্ছি তুমি 1500 লিখতে চাচ্ছিলে। আচ্ছা, সো চলে যাই আমাদের প্রশ্নের মধ্যে। অসরবরাহকৃত থাকলে সেখানে কি হবে? অসরবরাহকৃতর জন্য বলছিলাম ক্রয় মূল্যটা আমি 1500 টাকায় দেখাচ্ছি। দ্যাট মিনস আমার সমাপনী মজুত পণ্যে যে আমি যখন বাদ দিচ্ছি তখন আমি 1500 টাকা বাদ দিচ্ছি। কেন? বিকজ আমার সমাপনী মজুত পণ্যে সবসময় কম অ্যামাউন্টটা দেখানো হয়। আচ্ছা, আর যারা ক্লাসে আছো, 1600 টাকা বলেছো তানভীর 1600 না 1500 টাকা হবে। আচ্ছা, আর শান্ত বলেছো 1500 টাকা হবে। অলিখিত ক্রয় ফেরত কি হয়? আচ্ছা, অলিখিত ক্রয় ফেরত হচ্ছে ইন দ্যাট কেস তোমার ধরতে হবে ফার্স্টে অলিখিত ক্রয়।
অলিখিত ক্রয়ের জন্য জার্নালটা আমরা একটু আগে বলছিলাম যে আমার ক্রয় বাড়বে এবং আমার পাওনাদার বাড়বে। সেম, এটা দেওয়ার পর তুমি ফেরতের জার্নাল দিবে, যে যখন ক্রয় ফেরত হয় তখন আবার সেটা পাওনাদার আমার হ্রাস পায়, সো পাওনাদার টু ক্রয় ফেরত। আর এই জার্নালটাতে ক্রয় অলিখিতটা দেখানোটা জরুরি। কেন জরুরি এটা একটু বলি, বিকজ যখন তুমি আর্থিক বিবরণী করছো, অর্থাৎ যে 5টা স্টেটমেন্টস আমরা করছি, সেই 5টা স্টেটমেন্টে আমরা আমাদের অফিসের মধ্যে অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যা যা হয় সবকিছু দেখার চেষ্টা করি। সো তুমি যদি একেবারে ডিরেক্ট ক্রয় ফেরতের জার্নালটা দাও, এটা লেজিটিমেট হবে না, বিকজ তুমি তো ক্রয়ের জার্নালটাই আগে দাওনি। সো অলিখিত ক্রয় ফেরতের সময় অলিখিত ক্রয়ের জার্নালটা দিয়ে নেওয়াটা খুব জরুরি। আচ্ছা, এরপর চলে যায় আমাদের সমাপনী মজুদ পণ্য। তো বলে দিলাম আর্থিক বিবরণীতে যে সেম এই সমাপনী মজুদটাই সেখানে যখন রিপিট হচ্ছে সেখানে যেও তোমার 1500 টাকা সেখান থেকে কমে যাচ্ছে। তো এটা ছিল আমাদের অসরবরাহকৃত পণ্যের ক্ষেত্রে। তো এখন দেখবো বিক্রয় অথবা ফেরত শর্তে যখন বিক্রি করা হয়। খুব ইন্টারেস্টিং যে বিক্রয় অথবা ফেরত শর্তে, এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে যে এটার মানে অনেকে বুঝতে পারে না। সো এটা আজকে একটু বলে দিই, বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়, এটার মানে কি? আচ্ছা, এটার মানে হচ্ছে বিভিন্ন সময় এরকম হয় যে আমাদের যারা সাপ্লায়ার থাকে তাদের সাথে খুব বিশ্বাসের একটা সম্পর্ক গড়ে ওঠে। সে ফর এক্সাম্পল, আমার কোনো একটা ক্লায়েন্ট একটা নতুন জায়গায় ব্রাঞ্চ খুললো, সে বলল নতুন ব্রাঞ্চে তার কত টাকা পরিমাণ পণ্য মূল্যের বিক্রয় হবে এটা সে বলতে পারছে না, কিন্তু সে চাচ্ছে আমি তাকে ধারে পণ্য সরবরাহ করি। এই পণ্যটা বিক্রি হবে কি হবে না এটার কোনো গ্যারান্টি নাই। সো আমি তাকে বিক্রি করলাম, বিক্রি করে ফেলার জন্য তাকে আমি কিছু পরিমাণ পণ্য দিলাম, কিন্তু সে আমাকে বললো যদি বিক্রি না হয় তোমাকে এটা ফেরত নিতে হবে। খুবই রিস্কি ডিসিশন। আচ্ছা, বিক্রয় অথবা ফেরত নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এটা একটু দেখবো। আচ্ছা আচ্ছা, একটা জাবেদা ছিল যে প্রশ্ন করছে ওয়াহিদ, যে অর্ডার পাওয়া গেল 10,000 টাকা, যেখানে অগ্রিম পাওয়া গেল 4,000 টাকা, এই লেনদেনটি জাবেদা কি? আচ্ছা, যখন নাকি তোমার মালের জন্য অর্ডার পাওয়া যায় 10,000 টাকা, অর্ডার পাওয়া গেলে আমরা সাধারণত সেটা আমরা কখনোই সেটার জন্য কোনো ট্রানজাকশন করি না, বিকজ আমরা জানি ফরমাইশ নিলে সেটার জন্য কোনো জাবেদা হয় না। আর বলেছে যে অগ্রিম পাওয়া গেল 4,000 টাকা, এক্স্যাক্টলি অগ্রিম যদি পাওয়া যায়, তুমি কি বলতে চাচ্ছ যে বিক্রির জন্য তুমি অগ্রিম পেলে? মালের জন্য অর্ডার আসলো, সেটার জন্য অগ্রিম, ইটস লাইক অসরবরাহকৃত পণ্যের জন্য আমরা যেটা জার্নাল দিই তুমি সেই জার্নালটা এখানে দিতে পারবে। বিকজ যখন কি আমরা বিক্রি করি, বিক্রির জন্য ইউজুয়ালি এরকম হয় না যে আগে টাকা দিয়ে দেওয়া হয় পরে মাল সরবরাহ করা হয়। যদি সেটা করা হয় তাহলে আমরা ধরে নিই সেটা অসরবরাহকৃত পণ্যের জন্য যে জার্নাল, সেম জার্নাল যেটা কিনা একটু আগে ক্লাসে আমরা দেখাচ্ছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওয়াহিদ, তুমি বলেছো ইয়াস ইয়াস, ওকে, ইয়াস মানে হচ্ছে যে অসরবরাহকৃত পণ্যের যে জার্নালটা তুমি এখানে সেই জার্নালটাই দিবে, বিকজ বিক্রির জন্য কখনো অগ্রিম টাকা দেওয়া হয় না। ঠিক আছে, আচ্ছা চলে যায় আমাদের প্রশ্নে, যেখানে দেখাচ্ছিলাম বিক্রয় ফেরত শর্তে কি করব। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছো যে ওমর ফারুক, যে সম্ভাব্য সম্পদের একটা এক্সাম্পল। সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য সম্পদ হচ্ছে যখন কিনা তুমি কারো কাছ থেকে, আমরা বিভিন্ন মামলা করি না, একটা ওয়ার্ড বোধ সবাই শুনেছি সম্ভাব্য দায়। সম্ভাব্য দায় হচ্ছে যখন আমরা বলি কন্টিনজেন্ট লায়াবিলিটি। সে ফর এক্সাম্পল, তুমি কারোর সাথে একটা মামলা করলে যে মামলাটা তোমার জেতার সম্ভাবনা থেকে হারার সম্ভাবনা বেশি, যদি তা হয় তুমি এটাকে বলো সম্ভাব্য দায়। অপর পক্ষ যার কিনা জেতার সম্ভাবনা বেশি তার জন্য সেটা সম্ভাব্য একটা সম্পদ। এবং সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ, এটাকে আমরা আর্থিক বিবরণীতে দেখাই না, এটাকে আমরা নোট যে সাইটটা, নোট বা টিক্কা যে অংশটা সেখানে দেখিয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ প্রশ্নটা করার জন্য। আচ্ছা চলে যাচ্ছি আমাদের যেটা নিয়ে কথা বলছিলাম, বিক্রয় অথবা ফেরত শর্ত। সো আচ্ছা, বিক্রয় ফেরত শর্তে বলছিলাম যে কেউ নতুন জায়গায় আমার কাছ থেকে বিক্রির জন্য কোনো একটা পণ্য নিল, সে জানে না পণ্যটা আদৌ সে বিক্রি করতে পারবে কি পারবে না। তো একটু আগে বলেছিলাম যখন বিক্রি নিয়ে কথা হবে তখন সবসময় বিক্রয় মূল্যে কাজ করতে হবে। সো ইন সেম ওয়ে আমরা ফার্স্টে বিক্রয়ের জন্য বিক্রয় অথবা ফেরত শর্তে, সে ফর এক্সাম্পল 3,000 টাকা, যার ক্রয় মূল্য, এখানে একটা ক্রয় মূল্য থাকবে অবশ্যই 2,500 টাকা। সো বিক্রির জন্য ফার্স্টে আমি 3,000 টাকা দেখাবো, যেটা একটু আগে বলছিলাম বিক্রয় মূল্যে দেখাতে হবে। সেম ওয়ে দেনাদার সাথে যোগ 3,000 টাকা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার সমাপনী মজুদ পণ্যে কি হবে। সমাপনী মজুদ পণ্যের জন্য, আচ্ছা সমাপনী মজুদ পণ্যের জন্য সেম ওয়ে
যেটা আমার কম অ্যামাউন্ট আমি সেটা দেখাবো। তো যেহেতু আমি জানি না যদি আমার ফেরত দিয়ে দেয় মালটা আমার এটা আদৌ বিক্রি হবে কিনা, বিক্রি হবে কি হবে না এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। সো আমি কি করব, আমার সমাপনী মজুদের জন্য আমি 2000 টাকা দেখা 2500 টাকা দেখাবো। কেন 2500 টাকা দেখাবো? বিকজ আমি সবসময় জানি সমাপনী মজুদের জন্য আমার যেটা কম মূল্য সেটা দেখাতে হয়, এবং এই সমাপনী মজুদ পণ্যের এই কত 2500 টাকা, এটা আবার যখন চলতি সম্পদে দেখাবো তখন আমার এই 2500 টাকা দেখাতে হচ্ছে। আরেকটা কাজ করতে হবে, যখন কিনা বিক্রয় অথবা ফেরত শর্তে তোমাকে এই টাকাটা সমাপনী মজুদ পণ্যের আগে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য কাজ করতে হবে। সো ইন দ্যাট ওয়ে আমার যেহেতু আমার প্রতিষ্ঠান থেকে এই পরিমাণ টাকা চলে যাচ্ছে, সো আমার ক্রয় থেকেও টাকাটা মাইনাস করে দেখাতে হচ্ছে। কেন ক্রয় থেকে টাকাটা মাইনাস করে দেখাতে হচ্ছে? বিকজ আমার ক্রয় থেকে 3000 টাকা পরিমাণ পণ্য বাদ চলে যাচ্ছে। আচ্ছা, যেহেতু এটা আর্থিক বিবরণী এখানে কোনো কাজ নাই, এখানে আমার আলটিমেটলি মোট যে লাভ, মোট লাভের মধ্যে এই 3000 এবং 2500 টাকার মধ্যে একটা 500 টাকার যেটা গরমিল সেটা হবে আমার বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে কমটা নেওয়ার জন্য, অর্থাৎ আমার মোট লাভটা আলটিমেটলি কম দেখাচ্ছে। এটাই হচ্ছে আর্থিক বিবরণীতে এটার এফেক্ট। আচ্ছা, অনাদায়ী পাওনা নিয়ে প্রশ্ন করেছো একজন। অনাদায়ী পাওনার সম্ভাবনাটা, আচ্ছা আমি তোমাদেরকে অনাদায়ী পাওনার আগে একটু সমাপনী মজুদটা বোঝাতে চাচ্ছিলাম, যদি তোমার একটু সময় হয় আমি সমাপনী মজুদটা আজকে দেখিয়ে দিই। ওকে, সমাপনী মজুদ সংক্রান্ত প্রশ্ন করার আগে আমার মনে হয় তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করে ফেললে খুব ভালো হয়। সো এই ছোট্ট প্রশ্নের উত্তরটা করে ফেলো, আমার মনে হয় আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে সমাপনী মজুদটা দেখাবো। এর আগে আমরা আজকের ক্লাসের লাস্ট একটা টপিক শিখবো, যেটা শেখার জন্য একটা ছোট্ট প্রশ্নের উত্তর তোমাদেরকে আগে করতে হবে। আমার মনে হয় এই কোশ্চেনটা উত্তর করতে কারো সমস্যা হবে না। এই কোশ্চেনটা উত্তর করো, আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও এ বি সি কোনটা। এটার সাথে সাথে তোমাদেরকে একটা ছোট টিপ আজকে শিখিয়ে দিব। সো এই টিপটা জানার জন্য আমাকে একটু কমেন্ট সেকশনে বলো, একটু খেয়াল করো অ্যামাউন্টগুলো কি কি। আসবাবপত্র 1,15,000 টাকা, আমি বলছি মুখে মুখে 1,15,000 টাকা। রেওয়া মিলে অপচয় সঞ্চিতি 15,000 টাকা। আর বই মূল্যের উপর বা বহিমূল্যের উপর 10% হারে অপচয় ধরলে অপচয় কত হবে? ছটপট আমাকে কমেন্ট সেকশনে একটু বলে দাও, আর নিজেদের ফ্রেন্ডদেরকে অবশ্যই ট্যাগ করতে ভুলো না। ওমর ফারুক বলেছো এ হবে। রাইট অ্যান্সার কোনটা আমি এখন বলছি না, আমি আগে দেখবো কারা কারা অ্যান্সারটা করতে পারো। বৃষ্টি বিলাসী বলেছো 10,000 টাকা, দ্যাট মিনস এ। কাব্য বলেছো এ, সাফাত বলেছো এ, ভিকি বলেছো এ, জাকির বলেছো এ, ফাহিম সার্ভার এ, অনন্যা বলেছো এ হবে। আর ওকে, সো রাইট অ্যান্সারটা অ্যাকচুয়ালি এ হবে। কোয়েশ্চেনটা সঠিক উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন বলে দিই কোয়েশ্চেনটা কেন করলাম। কোয়েশ্চেনটা এই জন্য করলাম, যখন তোমাকে আসবাবপত্র বলা ছিল 1,15,000 টাকা এবং অপচয় সঞ্চিতি বলা ছিল 15,000 টাকা, এখানে কিছু কনফিউশন হয়। কনফিউশনটা কখন হয়? বই মূল্য এই কথাটা বলার পর। বই মূল্যটা শুনতে অনেকে মনে করো যেই দামে এটাকে বইতে লেখা হয়েছে ফার্স্টে মেবি ওই দামটা। এখানে বই মূল্য বলতে বোঝানো হচ্ছে বুক ভ্যালু। বুক ভ্যালু হচ্ছে তোমার যখন অবচয় সঞ্চিতিটা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকে, অর্থাৎ 1,00,000 টাকা। আচ্ছা, এখানে অবচয় ধরার ক্ষেত্রে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, যে কথাটা বলতে চাচ্ছিলাম। তোমাদের বিভিন্ন সময় প্রশ্নের মধ্যে সমন্বয় সেকশনে বলা থাকে নতুন আসবাবপত্র ক্রয়, বলা থাকে নতুন আসবাবপত্র ক্রয়ের একটা তারিখ। সো ওই তারিখ অনুযায়ী অবচয়টা বের করে নতুন আসবাবপত্রের জন্য 12 দিয়ে ভাগ করে যত মাস পর্যন্ত কাজে লেগেছে ওই মাস দিয়ে গুণ করে নতুন অবচয়টা সবসময় যোগ করে নেওয়ার কথাটা যাতে মনে থাকে, এটা বলার জন্য আজকে এই ছোট্ট কোয়েশ্চেনটা করার কারণ ছিল। সো যারা আমাদের সাথে ক্লাস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমাপনী মজুদ পণ্য সংক্রান্ত সব জাবেদা নিয়ে আজকের নেক্সট ক্লাসে কথা বলবো। সো টিল দেন টেক কেয়ার।